যদিও জামাতের নিবন্ধন ছিল, জি, কিন্তু আগেও ছিল, right, হ্যাঁ। এনসিপির নিবন্ধন এখন পর্যন্ত নেই। তো আপনি যাদেরকে ডাকলেন, এটার ভিত্তিটা কি? নিবন্ধিত দল নাকি অনিবন্ধিত দল? যদি অনিবন্ধিত দলও হয় তাহলে শুধুমাত্র এনসিপি কেন? জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এখানে আরো অনেকগুলো রাজনৈতিক দল গঠিত। আপনি জানেন, আপনাদের এক সময়ের কলিগ এবং বাংলাদেশের পেশাজীবী বিশেষ করে সাংবাদিকদের খুব বড় নেতা শওকত মাহমুদ, তারাও কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করেছেন এবং তারাও বলছেন যে আমরা জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে রাজনীতি করতে চাই। তাহলে আপনি শুধুমাত্র এনসিপি কে এখানে কেন ডাকছেন? অথবা ওই গণ অভ্যুত্থানে যারা প্রথম কাতারে ছিলেন, ছাত্র শিবিরের সাবেক কিছু নেতা, তারাও কিন্তু একটা রাজনৈতিক দল গঠন করেছেন আপ বাংলাদেশ নামে। তারাও কিন্তু এই গণ অভ্যুত্থানের নাহিদ ইসলামরা যেভাবে ভূমিকা রেখেছেন, তাদেরও কিন্তু একটা ভূমিকা ছিল। তাহলে আপনি আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে 27টা নিবন্ধিত দল আর একটা অনিবন্ধিত দল, একে ডাকার ভেতর থেকে সরকার একটা দলের প্রতি বিশেষভাবে দুর্বল, এটি কিন্তু প্রকাশ। আবার আমরা যে প্রশ্নটা তুলছি, এই প্রশ্নটা যদি শওকত মাহমুদরা এটা জানার পরেও না তোলে, এই যে আপ বাংলাদেশ যদি এটি জানার পরেও না তোলে, তাহলে একটা সন্দেহ এবং অবিশ্বাসও তৈরি হতে পারে যে এরা হয়তো নিজেরা কোনো একটা আলোচনা করে কেউকে সামনে রাখছে, কেউ পেছনে রাখছে, কেউ পেছনে রাখছে, এবং সম্ভবত এদের মধ্যে একটা অলিখিত আন্ডারস্ট্যান্ডিং আছে, বোঝাপড়া আছে যে কেউ সামনে থাকবে, কেউ পেছনে থাকবে। এরা সব একই ঘরানার দল বা একই দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি। একটা সরকারকে কোন একটা বিশেষ দলের প্রতি যদি বিশেষভাবে দুর্বল থাকে, তার ভেতর থেকে সরকারের আচরণ কখনোই নিরপেক্ষ হবে। আপনি বৈঠকের জায়গাটা যদি দেখেন, আমি ধন্যবাদ দিই যে বাংলাদেশের সব থেকে এই সময়কালের বড় রাজনৈতিক দল বিএনপি, যারা কিছুদিন আগেও সরকারের সাথে সরকার প্রধানের সঙ্গে দেখা করার জন্য 4 দিন তারা ঘুরেছেন, কিন্তু প্রধান উপদেষ্টা তাদেরকে সময় না দিয়ে ওই এনসিপির 2 জন নেতাকেই কিন্তু দেখা করার সুযোগ দিয়েছেন। এর ভেতর থেকে বিএনপিকে যতটুকু অবজ্ঞা করা হয়েছে, তারপরেও তারা কিন্তু আজকের সভায় অংশগ্রহণ করেছে। আমার যে পয়েন্টটাকে আমি ফোকাস করতে চাই, একটা সরকার যে নির্বাচনটা কন্ডাক্ট করবে, যে বৈষম্য বিরোধী একটা স্পিরিটকে ধারণ করছে, সেই দলটা যদি, সেই সরকারটা যদি একটা স্পেসিফিক দলের প্রতি বিশেষ দুর্বলতা প্রদর্শন করে, তাহলে আগামী নির্বাচনে আমার শঙ্কা হচ্ছে যে এদের কেউকে এই দলের কেউকে যদি বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দেন, আমরা কি এই ধরনের সম্ভাবনা আমি উড়িয়ে দিচ্ছি। আর একটা জায়গা হচ্ছে, এই ধরনের 28টা দলকে ডেকে এনে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা তাদের সাথে কথা বলছেন, এক একটা দল 2 মিনিট 3 মিনিট করে কথা বলার সুযোগটা পাচ্ছে, এবং আজকে প্রধান উপদেষ্টা 4 মিনিট কথা বলছে। আমি যেটা দেখছি যে রাজনৈতিক দলগুলো সম্ভবত তারা এখন পর্যন্ত এই ধরনের সভার যে গুরুত্ব কতটুকু হওয়া উচিত, সরকারের জায়গা থেকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত, এই বিষয়টা অনুধাবন করতে পারছেন। এক ধরনের গরুর হাটের মতো সবাইকে ডেকে এনে, আবার কেউ যাতে ভুল না বোঝে যে আমি এই দলগুলোকে গরুর সাথে তুলনা করছি। আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা রাজনৈতিক দলের যে মর্যাদা বা যে সম্মানটা বা যে গুরুত্বটা, সেই গুরুত্বটা এখানে লঙ্ঘিত। শেষ জায়গাটা হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে জাপানে যে কথাটি বলে এসেছেন যে একটা মাত্র দল নির্বাচন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আজকে কিন্তু এই জায়গাটা আমরা দেখতে পেলাম
প্রায় 25টা রাজনৈতিক দল, তারা এবং 25টাই নিবন্ধিত রাজনৈতিক দল, তারা একযোগে বলছেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই। তাহলে প্রধান উপদেষ্টা যে আন্তর্জাতিক মহলের কাছে যে তথ্যটা দিয়েছিলেন সেই তথ্যটা কিন্তু সঠিক হলো না, এবং এই ধরনের ভুল তথ্য আমরা রাজনৈতিক সংস্কৃতির যেটাই মিন করুক না কেন তার অবস্থানের সাথে এটি যায় না। আপনি যখন, আমি তাকে তার পজিশনটা আবার মনে করিয়ে দিতে চাই যে তিনি দেশ এবং দেশের বাইরে যে মর্যাদার জায়গাটা আছেন, কোনো একটা সত্যকে আড়াল করার জন্য তার পক্ষ থেকে একটা ভুল বা বিভ্রান্তিকর অথবা ইচ্ছাকৃত ভুল তথ্য দেওয়া তার অবস্থানের সাথে সাংঘর্ষিক, এবং এর ভেতর থেকে তার ইমেজ মর্যাদা ক্ষুণ্ণ করে। আমি আশা করব সরকার ভবিষ্যতে এবং সরকার প্রধান এই বিষয়টি বিবেচনায় রাখে। এনসিপির মর্যাদাটা সরকারের কাছে কতটুকু এটা কিন্তু আমরা দেখছি, গুরুত্ব কতটুকু এটা আমরা দেখছি, এই দলটির প্রতি সরকারের দুর্বলতা কতটুকু সেটুকু আমরা দেখছি। আপনি খেয়াল করবেন এনসিপি এর আগে প্রথমে বলেছে বিচার ছাড়া নির্বাচন হবে না, তারপরে তারা কিন্তু আর একটা নতুন ইস্যু নিয়ে এসেছে যে নির্বাচন কমিশন যেটা আছে এটাকে রিফর্ম করতে হবে। কেন রিফর্ম করতে হবে? প্রথমে তারা বলেছে শেখ হাসিনার কালো আইন অনুসরণ করে ইলেকশন কমিশন হয়েছে, তারপরে তারা বলছে যে এই ইলেকশন কমিশন বিএনপির রিপ্রেজেন্ট করছে। আজকে তারা আবার বলছে যে জুলাই ঘোষণা শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের দিকে যাওয়া যাবে না। অর্থাৎ তারা তাদের পজিশন কিন্তু শিফট করছে। ইলেকশন কমিশন ইস্যুতে তারা কিন্তু ইলেকশন কমিশনের সাথে একাধিক বৈঠক করেছে, তখন কিন্তু ইলেকশন কমিশন বিএনপি অনুগত এই কথাটা তারা বলেনি। তারা এই কথাটা কখন বলেছে? যখন ইলেকশন কমিশন বলল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সময়সীমা সেই অনুযায়ী আমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছি, আমাদের সেই প্রস্তুতি আছে। এটা বলার পর কিন্তু এনসিপি তাদেরকে একটা প্রশ্নের মুখোমুখি করে দিচ্ছে, আসামির কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, তাদের প্রতি আস্থা নিয়ে কিন্তু প্রশ্ন করছে। সেই কারণে আমি ধারণা করি বা শঙ্কা করি সরকারের যে অভিমত সেই অভিমতটা প্রতিফলন হচ্ছে এনসিপির বক্তব্য। ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে চান এই কথাটাও এসেছে প্রধান উপদেষ্টা প্রেস উইং এর পক্ষ থেকে না। প্রধান উপদেষ্টা 5,000 টাকা দামের একটা কুর্তা পরে তিনি কার অন্ত্যেষ্টিক্রিয়ায় গেলেন, পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় গেলেন, এটা আমরা কিন্তু প্রেস উইং এর কাছ থেকে শুনেছি। কিন্তু তিনি পদত্যাগ করতে চান এই ধরনের গুরুত্বপূর্ণ কথা এটা এনসিপির কাছ থেকে শুনেছি। সুতরাং আমার সন্দেহ হয় যে এনসিপি যে এক এক সময়ে এবং নির্বাচনের ক্ষেত্রে নতুন নতুন যে শর্ত যুক্ত করে দিচ্ছে, এর পেছনে সরকারের ভেতরের অথবা সরকারের কারো সমর্থন অথবা আপনি যদি বলেন প্ররোচনা, এটাও থাকাটা অস্বাভাবিক না। যেহেতু এনসিপি সরকারের অনেকটা মুখপাত্র হয়ে নানা রকমের কথা বলছে, সুতরাং তাদের আজকের যে পজিশন বা বক্তব্য এর ভেতর থেকে আমার শঙ্কা হয় যে সরকারের কথাটাই এনসিপির মাধ্যমে বলানো হচ্ছে, এবং ভবিষ্যতে এনসিপির যে গুরুত্বটা সরকারের কাছে বা গুরুত্বটা সরকার দিচ্ছে এটাকে যদি সে বিবেচনা করে তাহলে নির্বাচনের ক্ষেত্রে 25টা দলও যদি একমত হয় সরকার সম্ভবত ভিন্ন অবস্থান গ্রহণ করবে। আমাদের এখানে রেজিম চেঞ্জের পরে আমাদের নানা রকমের পলিটিক্যাল কালচার এস্টাবলিশ হয় যেগুলোকে আমাদের রাজনীতির জন্য খুবই রক্তাক্ত ক্ষত বহন করে। আমি ছাত্র রাজনীতি করার সময় একাধিক সরকারের পরিবর্তন দেখেছি। যখন আওয়ামী লীগ পাওয়ারে এসেছে, ছাত্র দলের শহীদউদ্দিন চৌধুরী এনিকে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাস থেকে বিদায় নিতে দেখেছি।
সুলতান সালাউদ্দিন টুকুকে রক্তাক্ত অবস্থায় বিদায় নিতে দেখেছি, আবার ছাত্রলীগের অজয়কর খোকনকেও রক্তাক্ত অবস্থায় বিদায় নিতে দেখেছি যখন বিএনপি এসেছে। আমাদের রাজনীতিতে অনেকগুলো খারাপ উদাহরণের বাইরে এবার 5ই আগস্টের পরে আর একটা খারাপ উদাহরণ আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে এই যে মব সন্ত্রাস। বুলডোজার পাঠিয়ে দিয়ে মানুষের বাড়ি ভেঙে ফেলা, ধ্বংস করে ফেলা, এই কালচারটা আমাদের এখানে ছিল না। মিথ্যা মামলা, হামলা, লুট, ধর্ষণ এগুলো ছিল, কিন্তু নতুন করে এই প্রবণতাটা এসেছে এবং সেটা কোনোভাবেই বন্ধ হচ্ছে। গত 7-8 মাসে সরকারের যে সমস্ত কাজগুলো সমালোচিত হয়েছে তার মধ্যে সব থেকে সমালোচিত বিষয়ের একটা ছিল এই যে সংঘবদ্ধ সন্ত্রাস। গাজীপুরে সাবেক মুক্তিযোদ্ধা মন্ত্রীর বাড়ি লুট করতে যাওয়ার পরে যখন জনগণ তাদেরকে প্রতিরোধ করলো, তখন এটিকে ডাইভার্ট করা হলো ওই যে অপারেশন ক্লিন হার্ট, অপারেশন একটা নাম দিয়ে, এবং ডেভিল হান্ট, ডেভিল হান্ট, ডেভিল হান্ট, রাইট, ডেভিল হান্ট, এবং অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হলো, কিন্তু যারা এই মব সন্ত্রাস করলো তাদেরকে ধরা হলো। আমাদের খারাপ সংস্কৃতির আরো একটা উদাহরণ হচ্ছে, আমরা অনেকদিন ধরে চাচ্ছিলাম যে সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, তারা এই বিষয়গুলোকে প্রপারলি একটা অ্যাকশনের দিকে যাবে, কিন্তু দেখা গেছে যে সেই অ্যাকশনটা আমরা এখন পর্যন্ত 2-1টি জায়গার বাইরে দেখিনি। এর আগে ঢাকার কলাবাগানে সমন্বয়করা একটা বাড়িতে চাঁদাবাজি করতে যাওয়ার পর সেনাবাহিনীর অ্যাকশন দেখেছিলাম, যদিও যার অফিসে গিয়েছিল তিনি আমাদের এখনকার যে সেনাপ্রধান তার ঘনিষ্ঠ আত্মীয়। সেই কারণে মানুষের মনে একটা ধারণা ছিল যে সেনাবাহিনী প্রপারলি একটা করছে না, কিন্তু রংপুরে সেনা কর্মকর্তার বক্তব্য এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মানুষের মধ্যে একটা আশাবাদ তৈরি হয়েছে যে এই যে গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করার নামে যে গুন্ডাম, এই গুন্ডামি বন্ধ করার ক্ষেত্রে সরকার বা সেনাবাহিনী সেনাপ্রধানের বক্তব্যকে অনুসরণ করে তারা কতগুলো পদক্ষেপের দিকে যাচ্ছে। জাতীয় পার্টি আগের স্বৈরাচারের প্রতিনিধিত্ব করে, জাতীয় পার্টি শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার সহযোগী। জাতীয় পার্টির বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিতে পারেন, কিন্তু সেই ব্যবস্থাটা নিতে হবে সরকারকে আইনের মাধ্যমে। কোন সমন্বয়ক তার বাহুবল দিয়ে, তার পেশি শক্তি দিয়ে একটা রাজনৈতিক দলকে, দলের অফিসে আগুন দেবে, হামলা করবে, এটি একটি সভ্য জগতে কোনোভাবে মেনে নেওয়া যায় না। আমরা সরকারের কাছে অনুরোধ করব, গত 8-9 মাসে তারা যে সমস্ত খারাপ কাজগুলোকে চোখ বন্ধ করে সমর্থন দিয়েছে, এবং এই সমর্থনের কারণে এই সমন্বয়করা অথবা এই ছাত্র নেতারা যে ধরনের একটা নৈরাজ্যিক অবস্থাকে প্রমোট করছে, নেতৃত্ব দিচ্ছে, এটাকে অবশ্যই বন্ধ করতে। সেনাবাহিনীকে আমি ধন্যবাদ দেই, অন্তত এই ঘটনার ভেতর থেকে মানুষের মধ্যে একটু হলেও স্বস্তি ফিরে এসেছে যে সেনাবাহিনী